আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু এবং ১৬ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বললেন রাষ্ট্রদূত। সর্বশেষ জানাবো পুলিশের কাজই হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৮ মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়নের আড়ালে এ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ৮ প্রকল্পের দুর্নীতির তথ্য চেয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, আগামী ৭ই জানুয়ারির মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, বাংলাদেশ এক্সপার্ট প্রসেসিং জোনস অথরিটির ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১,০০০ কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা প্রয়োজন। এছাড়াও প্রকল্পগুলোর কোনো পর্যবেক্ষণ বা তদন্ত হয়ে থাকলে তৎসংশ্লিষ্ট প্রতিবেদনের সত্যায়িত কপি এবং প্রকল্পগুলোর আলাদা সারসংক্ষেপের কপি সরবরাহ করতে বলা হয়েছে। গত রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $৩০ কোটি বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। ১৭ ডিসেম্বর প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৬ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে ১৬ বছর কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টার পর তিনি মুক্তি পান। এর আগে রাতেই কারামুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। সম্প্রতি হাইকোর্টের রায়ে গ্রেনেড হত্যা মামলা থেকে খালাস পান আব্দুস সালাম পিন্টু। সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে বের হয়ে আসার সময় কারা ফটকে স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের ২১ আগস্ট গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা গাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১-১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক অব্যাহতভাবে স্থিতিশীল রয়েছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চীনের আপন মিডিয়া ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। জাতি, বিশ্বাস ও ভাষার স্বাতন্ত্র্য সত্ত্বেও আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বজায় রেখেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আগামী ২০২৫ সালে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ হিসেবে এবং জনগণের মধ্যে মানুষের বিনিময়ের বছর হিসেবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং যুব বিনিময় যৌথভাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করতে পারি। চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। এ সময় তিনি উল্লেখ করেন, ১৫,০০০ শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, গত ৫০ বছরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক উন্নত হয়েছে। আমি মনে করি আমাদের চীন সম্পর্কে আরও বেশি জানা দরকার। তিনি আরও বলেন,
আমরা প্রযুক্তি খাত, কৃষি খাত সহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করতে পারি। শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেছেন, চীনে আমাদের 15,000 শিক্ষার্থী পড়াশোনা করছেন। আমি বিশ্বাস করি তারা দেশে ফিরে নতুন অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারবেন। কোনো এক সময় দেখা যাবে বাংলাদেশে চীনের কোনো বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে। তিনি বলেন, আগামী বছর আমরা বাংলাদেশ-চীন সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করব। অনুষ্ঠানে আপন মিডিয়ার সাথে বাংলাদেশের 3টি সাংবাদিক সংগঠনের চুক্তি স্বাক্ষরিত হয়। সংগঠনগুলো হলো জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পুলিশের কাজই হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেছেন, পুলিশের কাজই হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন। যারা অপরাধী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সাধারণ জনগণকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগর থানা প্রাঙ্গণে পুলিশ, ছাত্র জনতা ও নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, আপনারা ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে এলাকার স্বার্থ বিবেচনা করুন। কোনো কোনো অপরাধের ঘটনার ক্ষেত্রে অনেক সময় নাগরিকগণ নীরব দর্শকের ভূমিকায় অবস্থান নেন। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। অন্ততপক্ষে অপরাধ সংগঠনের চিত্র বা ভিডিও ধারণ করে অথবা অন্যান্য তথ্য আমাদের সরবরাহ করুন। তাহলে আমরা এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। এসব সাক্ষ্য বা তথ্যের মাধ্যমে আদালতে অপরাধ সঠিকভাবে প্রমাণ করা যায়। দিন শেষে অপরাধ প্রমাণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি আরো বলেন, চাঁদাবাজি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্যোগ চলমান। তবে এক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়, যা আপনাদের সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার জন্য আমি নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পুলিশকে কাজের পরিবেশ না দিলে আইন শৃঙ্খলা সহ অন্যান্য কাজ ব্যাহত হবে। এ বিষয়গুলো আপনারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। সাধারণ জনগণ পুলিশের প্রতি আস্থাশীল, এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক সমস্যা হলো সকল অপরাধের কেন্দ্রবিন্দু। কারণ একজন মাদকাসক্ত ব্যক্তি টাকার প্রয়োজনে আরো অন্যান্য অপরাধে যুক্ত হয়ে পড়ে। এক্ষেত্রে অভিভাবকগণের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা সন্তানদের গতিবিধির উপর দৃষ্টি রাখুন। শুধু যারা মাদক গ্রহণ করছে তাদের বিরুদ্ধে নয়, এবং যারা মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত আমরা তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিব। মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র জনতা ও শেরেবাংলা নগর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।